আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ব তার নাম ইচ্ছের গাছ, লেখা সুচিত্রা ভট্টাচার্য। দরজার পাশে বাদামি রঙের চটিটা দেখেই চিনেছিল মমতা, মেয়েটারই চটি। এগিয়ে গিয়ে সৌমিকের ঘরে উঁকি দিতেই, হ্যাঁ ঠিক তাই, জোর আড্ডা চলছে। দুজনে এতই তন্ময় যে মমতা দরজা ঠেলার আওয়াজটাও তাদের কানে যায়নি। রান্নাঘরে গিয়ে মমতা মশলার প্যাকেটগুলো তাকে গুছিয়ে রাখছিল। সুন্দর করে পর পর সাজানো কৌটো রোজ এলোমেলো করে দেয় কাজের মেয়েটা। কোনো কিছুই কি তার মনোমতো হওয়ার জো আছে? ওই যে ও ঘরে খসখসে চামড়ার চোয়ারে মুখ মেয়েটা বসে এখন। মেয়েটাকে মমতা একটুও সহ্য করতে পারে না। অথচ কপাল দেখ, ওই মেয়ের সঙ্গেই বাহ্য জ্ঞান শূন্য হয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করবে তার ছেলে। কিছু বলতে গেলেই অমনি ফোঁস। আগে হলে পারতো সৌমিক এভাবে মমতার নাকের ডগায় বসে মেয়ে বন্ধু নিয়ে আড্ডা জমাতে, পারতো পড়া ছেড়ে কোনো দিকে তাকাতে এতটুকু। যখন তখন বাড়িতে এক পাল বন্ধু এনে হুকুম চালাতে পারতো, মা আমাদের কিছু খাবার করে দাও। ভাবতে গেলে মমতার নিজেরই কেমন অবাক লাগে। কত সহনশীল হয়ে গেছে সে, কত অন্য রকম। একসময় এই সৌমিকেরই লুকিয়ে খেলতে যাওয়ার নেশা চোরের মার মেরে তাড়িয়েছিল সে। স্কুলের বন্ধুদের টিফিন বিলি করা, নোট বিলি করার অভ্যেস ছাড়িয়েছে খাওয়া বন্ধ করে দিয়ে। তবে কি এখন সে ছেলেকে ভয় পায়? ভয় নয়, আসলে এখন সে ছেলেকে একটু সমঝে চলে। প্রতিটি পদক্ষেপ এখন মেপে ফেলার সময়। পার্ট 1-এ ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছে ছেলে, পার্ট 2-তে আরও ভালো রেজাল্ট দরকার। মমতা চায় না এর মধ্যে ছেলে কোনোভাবে বেঁকে বসুক। এমনিতেই যা গোয়ার, ক্লাস 6-এ ওঠার পর ঝপ করে একদিন বলে বসলো, তুমি না একটা কি রোজ রোজ আমাকে স্কুল থেকে আনতে যাও কেন বলো তো? মমতা তুই বাসে করে একা একা ফিরতে পারবি? না পারার কি আছে, সবাই ফেরে। কটা গার্জেন তোমার মতো রোজ স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে? তুমিও যাবে না, দিতেও না নিতেও না। মমতা তবু জমি ছাড়েনি, নিয়ম মতোই জোর করে গিয়ে দাঁড়িয়ে থেকেছে স্কুলের সামনে। হঠাৎই একদিন ছুটির পর ছেলে স্কুল থেকে বেরোলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতার পা ঘামে ভিজে গেল। সব ছেলেমেয়ে বেরিয়ে গেছে, স্কুল ক্রমে ফাঁকা। সৌমিকের পাত্তা নেই। খোঁজ খোঁজ খোঁজ, টিচাররা খুঁজছে, দারোয়ানরা খুঁজছে, মাথায় হাত দিয়ে বসে পড়েছেন প্রিন্সিপাল। সৌমিক কোথাও নেই। শেষে যখন হতাশ হয়ে থানায় যাওয়ার কথা ভাবা হচ্ছে, জমাদার বাথরুম থেকে উদ্ধার করলো সৌমিককে। ছেলের চোখ তেজে গনগন, চোয়াল শক্ত, মায়ের সঙ্গে ফিরবে না। সেবারই প্রথম হার মানতে হলো মমতাকে। দ্বিতীয় হার ছেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষার ঠিক মুখে। 11-12 2 বছর টানা পড়াশুনো করে পরীক্ষার ঠিক 2 মাস আগে দুম করে একেবারে পড়া ছেড়ে দিল সৌমিক। সারা দিন সারা সন্ধে টো করে ঘুরে বেড়াচ্ছে। দুপুরে রাত্রে খাওয়া ছাড়া বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্কই নেই তার। মমতা একদিন দেখলো, 2 দিন দেখলো, 7 দিন দেখলো, তারপর ধরলো ছেলেকে। বই খাতা সব শিখে তুলে দিলি কেন? আর পড়তে ভাল লাগছে না। সামনেই পরীক্ষা, তুই এ সময়? আমার দম বন্ধ হয়ে আসছে, অনেক দিন বাইরের পৃথিবীটাকে দেখিনি, আমি এখন আর পড়বো না। তাহলে ভালো রেজাল্ট করবি কি করে? সে দেখা যাবে। তোর কি বড় কিছু হতে ইচ্ছে করে না? ভালো রেজাল্ট করে সুন্দর কেরিয়ার তৈরি করবি, বড় একটা বাড়ি, গাড়ি, ইচ্ছে মতো টাকা খরচ করার ক্ষমতা। ছোট্ট এইটুকু পুরনো ভাড়া বাড়ি তোর ভালো লাগে রানা? মমতার রানা তবুও নির্বিকার। তুমি তো শুধু ভালো রেজাল্ট পেলেই খুশি? ঠিক আছে, পাবে সেটা। ভালো নয়, আরও ভালো। তার জন্য দরকার আরও পড়াশুনো। কোনো সাবজেক্টে অসুবিধা হলে বলো, টিচার ঠিক করে দিচ্ছি। দরকার নেই। মমতার তখন চিন্তায় চিন্তায় পাগল হওয়ার দশা। ছেলের জেদ ভাঙতে নরম করে লোভ দেখানোরও চেষ্টা করে যাচ্ছে। বাইরে বেরিয়ে তুমি করছোটাই বা কি শুনি? সিনেমা থিয়েটার দেখছো? বেশ তো, তোমার বাবাকে বলছি তোমাকে একটা ভিসিপি কিনে দিতে। রিল্যাক্স করতে হলে বাড়িতে বসে করো। বলতে বলতে গলা আরও নরম করেছে। মনে আছে রানা, সেবার তুই একবার বলতেই তোকে স্টিরিও কিনে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে হাসির চাবুক আছড়ে পড়েছে মমতার মুখে।
সরি মা, আমি এখন কিছুতেই পড়বো না, আমি বেরোবই। মমতাও রাগে দিশেহারা। অত বড় ছেলেটাকে উন্মত্তের মতো টানতে টানতে ঢুকিয়ে দিয়েছে ঘরে। বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে আহত সাপিনীর মতো ফুঁসছে। শুনতে পাচ্ছে পাশের ঘরে ফাঁদে পড়া এক ক্রুদ্ধ জন্তুর তর্জন গর্জন। পড়তে বসবি আজ থেকে? না, তবে ঘরেই তালা বন্ধ থাক। পরদিনই টেবিলে চিরকুট রেখে উধাও সৌমিক। খোঁজ করো না, ঠিক সময়ে ফিরব। খোঁজ করলে ফিরবই না। যন্ত্রণায় অভিমানে ভিতরে ভিতরে গলে যাচ্ছিল মমতা। তবু কিছুতেই রণবীরকেই সৌমিকের খোঁজ করতে দেয়নি। যেখানে গেছে যাক, ওর জন্ম থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত, প্রতিটি রক্তবিন্দু আমি ওর জন্য খরচ করেছি। সাধ্যের বাইরে গিয়ে মানুষ করতে চেয়েছি। তারপরও যদি এই ব্যবহার করে, সে ছেলে আমাদের দরকার নেই। সৌমিক অবশ্য ফিরে এসেছিল ঠিক 10 দিনের মাথায়। রুক্ষ চেহারা, রোদে ঝলসানো পোড়া মুখ, এসেই আবার ডুবে গেল পড়ায়। পড়ছে না, যেন বইয়ের প্রতিটি অক্ষর খুঁটে খুঁটে আহরণ করছে। অবিশ্রান্ত সেই ভয়ানক পড়া দেখে মনে হয় সৌমিক নয়, যেন যন্ত্রণার আগুনে সিদ্ধ হতে চাইছে কোনো সন্ন্যাসী। পরাজিত মমতা নতুন করে বুক বাঁধল আশায়। আবারও হেরেছে, আবারও বুক বেঁধেছে, আবারও আবারও। এই আশাটুকুই তার সম্বল, আশা নিয়েই বেঁচে থাকা। এর জন্যই যত যুদ্ধ, আক্রমণ, আপোষ, আত্মরক্ষা অথবা অলিখিত চুক্তিপত্রে সই করা। রান্নাঘর থেকে বেরিয়ে মমতা নিজের ঘরে এলো। রণবীর একটু আগে ফিরেছে। রান্নাঘর থেকেই শব্দ পেয়েছে মমতা। ঘরে ঢুকে দেখলো অফিসের প্যান্ট জামা বদলানো হয়ে গেছে রণবীরের। বিছানায় শুয়ে আছে টান টান, সিগারেট ফুঁকছে। মমতা গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো, কতক্ষণ? রণবীর আয়েশ করে সিগারেটে টান দিল। এই তো মিনিট 5-7। তুমি রান্নাঘরে এতক্ষণ ধরে কি করছিলে? রণবীরের প্রশ্নটাকে আমল না দিয়ে মমতা সামান্য ঝাঁঝিয়ে উঠল। কতক্ষণ এসেছ জিজ্ঞেস করিনি, সেটা আমি দেখেছি। কতক্ষণ আছো জানতে চাইছি। আজ তোমার আড্ডা নেই? রণবীর হেসে বলল, এই বেরোবো, এক কাপ চা দেবে তো? বলতে বলতে উঠে বসেছে। একটা সুখবর আছে বুঝলে, আমাদের প্রমোশনের লিস্টে সই হয়ে গেছে। তো? তো কি? কত টাকা মাইনে বাড়বে জানো? কত? 1000? দূর, অত কি করে হবে? স্কেলে তো পৌঁছেই গেছি। বেসিক ডিএতে খুব একটা হেরফের হবে না, তবে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার হলে একটা স্পেশাল অ্যালাওয়েন্স। তা সব মিলিয়ে ধরো 100-250 মতো। মমতা স্থির চোখে দেখছিল স্বামীকে। মাঝে মাঝেই দেখে, কি বিচিত্র এক স্বপ্নহীন নিরুদ্যম পরিশ্রম বিমুখ মানুষ। এই লোকেরই প্রেমে পড়েছিল সে। এরই জন্য বাবা মাকে অগ্রাহ্য করে এক বস্ত্রে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। কি না কি অসামান্য মনে হতো রণবীরকে তখন। স্মার্ট, হ্যান্ডসাম, লেখাপড়াতে দারুণ, কথাবার্তাতেও অসম্ভব চৌকস। সে যে একদিন একটা কিছু হবেই, তাতে কারোর কোনো সন্দেহ ছিল না। মমতার তো নয়ই। মাল্টিন্যাশনাল কোম্পানির উঁচু স্তরের অফিসার অথবা আইএএস, নিদেন পক্ষে প্রফেসর টফেসর। কি হলো সেই লোক? তুচ্ছ সরকারি চাকরিটাতেই গেঁথে গেল পুরোপুরি। গোটা 2 প্রমোশন পেয়ে ফাইল ঘাঁটা অফিসার এখন আরেকটা 250 টাকার প্রমোশনে ডগমগ। চা, আড্ডা আর বন্ধুবান্ধবদের জগতে ডুবে থেকেই মোক্ষ লাভ করেছে। এত কম চাওয়া নিয়ে কি করে যে বেঁচে থাকতে পারে মানুষ? মমতা বলল, তবে আর কি, স্পেশাল অ্যালাওয়েন্সের আনন্দে নাচতে নাচতে বেরিয়ে পড়ো, রাত 11টা অবধি তাস পেটাও গিয়ে। রণবীর তাও হাসছে। হাহা, আজ আবার অনেক দিন পর উনুনে আঁচ পড়েছে মনে হচ্ছে। কি নিয়ে লাগলো রানার সঙ্গে? মমতা উত্তর দিল না। রণবীর আরেকটু খোঁচালো, ও ঘরের মেয়েটা কে গো? প্রায়ই দেখি সন্ধেবেলা। জেনে তোমার লাভ? আমার আর কিসের লাভ লোকসান? তোমার ছেলে তুমি। বলছিলাম, তার তো আবার ঢুকঢাক প্রেমে পড়ার অভ্যেস আছে কি না? সেই ক্লাস 10এই কি যেন একটা। সেটা ওর ব্যাপার, আমি বুঝবো, তোমাকে নাক গলাতে হবে না। মমতা দ্রুত রান্নাঘরে ফিরে গেল। কেটলিতে মেপে জল বসাতে গিয়ে একটু থমকেছে। সৌমিক এ সময় চা খায় না, মেয়েটা খাবে কি? থাক, জিজ্ঞাসা করতে গেলে কি বলতে কি বেরিয়ে যায় মুখ থেকে। আগের দিন মমতা মুখ ফসকে জিজ্ঞাসা করে ফেলেছিল, হ্যাঁ রে রানা, মেয়েটা রোজ রোজ তোর কাছে আসে কেন রে? ও কি তোর সঙ্গেই পড়ে?
না, 1 ক্লাস জুনিয়র। ও, তা মেয়েটা লেখাপড়া নেই, সন্ধেবেলা এসে বসে থাকে? সঙ্গে সঙ্গে সৌমিকের চোয়াল কঠিন। মমতা ঢোক গিলেছিল। থাকে কোথায়? যাদবপুরে। মমতার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছে, মেয়েটার চেহারাটা যেন কেমন, কিরম বস্তি বস্তি ভাব। শুনে সে কি ধমকানি ছেলের। ফালতু কথা বলো না, জয়ন্তী বস্তির মেয়ে নয়। হলেও কিছু এসে যেত না? লেখাপড়ায় ও অসম্ভব ব্রিলিয়ান্ট, তোমার ছেলের থেকেও। ওকে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। সৌমিকের কথার ভঙ্গিতে মমতার পিত্তি জ্বলে গিয়েছিল। তার ছেলের থেকেও ব্রিলিয়ান্ট? ওই তো রূপের ধুনুচি, হাসলে কোদাল কোদাল দাঁত বেরিয়ে আসে। শেষে কি ওই মেয়ের প্রেমে পড়লো তার ছেলে? হতেও পারে। সন্দেহটা রণবীরের মনেও যখন এসেছে। কেটলিতে চা পাতা ভিজিয়ে র্যাক থেকে ডিশ নামালো মমতা। 21 বছরের ছেলে কোনো মেয়ের প্রেমে পড়লে ব্যাপারটা বহুদূর গড়াতে পারে। হয়তো ওই মেয়েকেই বিয়ে করে বসবে তার ছেলে। মা গো, মমতার এতদিনকার স্বপ্ন দিয়ে গড়া রাজপ্রাসাদে ওই মেয়ে। চোখ বুঝলেই প্রাসাদটাকে দেখতে পায় মমতা। টিভির পর্দায় দেখা ছবির মতো বিশাল এক 7 মহলা বাড়ি। পায়ের কাছে লুটিয়ে পড়ছে সমুদ্র, মাথা হেঁট করে সেলাম জানাচ্ছে পাহাড়। সামনের ঘন সবুজ লন ঘিরে বাহারি ফুলের বাগান, অগুন্তি চাকর বাকর, গাড়ি, সুখ, আরাম। সেই প্রাসাদে ওই কুৎসিত হতশ্রী জয়ন্তী, ভাবতেই গা গুলিয়ে উঠছে। কি করা যায়, কি যে করা যায়। রণবীরকে চা দিতে গিয়ে মমতা একটু দাঁড়ালো। আড্ডায় যাওয়ার আগে একটা কাজের কথা শুনে নাও। ভিসিপিটা কদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, দোকানে একবার দয়া করে খবর দিয়ে দিও। নতুন ভিসিপি এর মধ্যেই গন্ডগোল করছে? নতুন কোথায়, নয় নয় করেও তো 2 বছর হয়ে গেল। ওটা ভালো থাকলে তাও তোমার ছেলের অন্যদিকে টান একটু কম থাকে। রণবীর আবারও হাসছে। ওভাবে কি আর অন্য টান কমানো যায় গো? মমতা কথা বাড়ালো না। আর ভালো লাগছে না ওই প্রসঙ্গ, কিচ্ছু ভালো লাগছে না। রণবীর বেরিয়ে যাওয়ার পর মমতা বাইরের ঘরের সোফায় গিয়ে বসলো। টিভিটা চালিয়ে দিল আস্তে করে। চোখের উপর দিয়ে পর্দার দৃশ্যগুলো শুধুই দৃশ্যান্তরে যাচ্ছে। মমতা কিছুই দেখছিল না। উল্টো দিকের ঘর থেকে টুকরো টুকরো শব্দ ভেসে আসছে। এখনও এত কী গল্প করছে ওরা? মমতা কান পেতে শোনার চেষ্টা করলো খানিকক্ষণ। না, গলার আওয়াজই পাচ্ছে শুধু, একটি শব্দও স্পষ্ট নয়। মেয়েটার কোনো কথায় সৌমিক অট্টহাসি হেসে উঠল। এত জোরে প্রাণখোলা হাসি হাসতে পারে তার ছেলে? মমতা অন্যমনস্কভাবে ঘড়ির দিকে তাকালো। 8:10। মেয়েটা এখনো যায় না কেন? এত রাত অবধি একটা মেয়ে বাড়ির বাইরে। বাড়িতে কি শাসন টাসন নেই? নিজের তো পড়াশুনো নেই, মাঝখান থেকে সৌমিকের পড়ারও 12টা বাজিয়ে দিচ্ছে। কোনো মানে হয়? মমতা উঠে 2 পয়েন্টে ফ্যানটা চালিয়ে দিল। বেশ গরম লাগছে। নভেম্বর পড়ে গেল, এখনও শীতের নাম গন্ধ নেই। গত বছর এই সময় গায়ে চাদর জড়াতে হয়েছিল। সব কিছুই কেমন বদলে যাচ্ছে। তার ছেলেটাও। এই তো সেদিনও দলা করে মেখে না দিলে ভাত খেতে পারতো না। এই তো সেদিনও তার বুকের মধ্যে মুখ গুঁজে শুয়ে থাকতো সারা রাত। সেই ছেলে কবে এত বড় হয়ে গেল? ঘোড়ায় চড়ে নয়, সময় যেন জেট প্লেনের পেটের মধ্যে সেঁধিয়ে ছুটছে আজকাল। এই সেদিনের লজেন্স মুখ ছেলেটার কবে থেকে যে এমন মুখ ভর্তি দাড়ি গোঁফ, কবে থেকে যে মমতার ডানার বাইরে। ক্লাস 10-এর সেই ঘটনার পর থেকে কি? ভাবতে না চেয়েও বারবার সৌমিকের প্রসঙ্গেই ঘুরে ফিরে মনে চলে আসছিল মমতার। ছেলের স্কুলে যাওয়া বন্ধ হওয়ার পর থেকে অন্য একটা নেশা পেয়ে বসেছিল মমতাকে। রোজ দুপুরে ছেলের টেবিল ঘাঁটার নেশা। নেশাও বটে, নজরদারিও বটে। দুপুর ভর আঁতি পাতি করে ছেলের বইপত্র ঘাঁটত। ড্রয়ার টেনে দেখে নিত ছেলের পেন, পেন্সিল, রাবার ঠিকঠাক আছে কিনা, পেন্সিলের শীষ ছোলা আছে কি নেই, ডট পেনের রিফিল আর কতদিন চলবে, অথবা কীভাবে ছেলে ইংরেজি লিখছে, অঙ্ক ভুল করছে কিনা, ইতিহাস ভূগোল কত দূর পড়া হলো। ছেলের বই খাতা টেবিল নয়, যেন ছেলেকেই ছুঁয়ে ছুঁয়ে দেখা বারবার, যেন অনুভব করা জঠরে ছেলের নড়াচড়া করার স্পর্শ সুখ। সেই স্পর্শ সুখে ব্যাঘাত ঘটিয়েই হঠাৎই একদিন চিঠিটা চোখে পড়ে গেছিল মমতার। চিঠি নয়, বুঝি এক বিষাক্ত সাপ।
গোলাপি কাগজের ছদ্মবেশে নীল খামের ভিতর প্রেমপত্র হয়ে ঘাপটি মেরে বসে আছে। চিঠির শুরুতেই বানান ভুল। প্রিয়তমাসুর দন্তস্বয়ের জায়গায় মূর্ধন্য স। বাক্য গঠনও দুর্বল। মমতার প্রথমে ভুলগুলোই নজরে এসেছিল। ছেলে কি তার বাংলায় কাঁচা হয়ে গেল? তাও ভাগ্যিস ইংরেজি নয়। বার কয়েক আদ্যন্ত পড়ার পর প্রকৃত হুঁশ এলো। সৌমিকের চিঠি, তারই ক্লাসের মেয়ে দেবযানীকে লেখা। চাঁদ তারা ফুল মেশানো রোম্যান্টিক ভাষায়। চিঠির ভাষায় বলে দেয় এটাই প্রথম প্রেমপত্র নয়, এক গভীর গাঢ় সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মধ্যে। রণবীর অবশ্য ব্যাপারটা পুরোপুরি জানে না, মমতাই বলেনি। কেন বলবে? ছেলেকে নিয়ে স্বপ্ন তো তার একার, এখানে রণবীরের কোনো ভূমিকা নেই। ছেলের স্কুলে ভর্তির ফর্মের জন্য রাত 3টে থেকে লাইন দেওয়া, ছেলের ঠোঁটে প্রথম অক্ষর ফোটানো, কাগজে প্রথম কালির আঁচড় টানা শেখানো, ছেলে ছাড়া গোটা পৃথিবীটাকে ভুলে থাকা, সবই তো মমতার একারই। বিকেলবেলা সৌমিক সেদিন স্কুল থেকে ফিরতেই মমতা চিঠিটা ছুঁড়ে দিয়েছিল খাবার টেবিলে। কবে থেকে চলছে এসব? সৌমিক একবার চিঠিটা উল্টে পাল্টে দেখে নিল মাত্র। তারপরই স্পর্ধিত মন্তব্য, তোমার তো হেভি কৌতূহল, তাই বলি রোজ রোজ আমার টেবিল ঘাঁটে কে? মমতা স্তম্ভিত। দিনের মধ্যে 48 ঘন্টা কড়া পাহারায় থেকেও ছেলে এমন বদলায় কি করে? সোজা কথায় উত্তর দে, নাক টিপলে দুধ বেরোয়, এখন থেকেই মেয়েদের সঙ্গে। ওই বয়সের ভাঙা ভাঙা খোনা খোনা গলায় সৌমিক বলেছিল, কেন, খারাপ কাজ কি করেছি? করিসনি? একটা মেয়েকে ভালোবাসা খারাপ? চুমু খাওয়া খারাপ? সব কিছুরই একটা বয়স আছে। তোর বয়সে, আমার বয়সে যদি খারাপই হবে, তবে টিভিতে ওই সব ভালোবাসাবাসি আমার পাশে বসে তুমি দেখো কি করে? মমতা হোঁচট খেয়েছিল। তার হিসেব বলে মাঝে মাঝে মস্তিষ্কের বিশ্রামও প্রয়োজন। টিভির চিন্তাশূন্য নির্বোধ ফিল্মিক দৃশ্যগুলোর চেয়ে ভালো বিশ্রাম আর কি হতে পারে? এতে মস্তিষ্কের কোষগুলো আবার তরতাজা হয়ে ওঠে। সেই সব দৃশ্যই তার ছেলের যুক্তির অস্ত্র। নিরীহ শান্ত মুখে তারই পাশে বসে তারই নির্ধারিত সময় টিভির দিকে তাকিয়ে থাকা সৌমিক এভাবে জীবনের লক্ষ্য থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজবে? মমতা ছেলের লাগাম ধরতে চেয়েছিল। রানা, তুমি জানো আমি তোমার ভালো চাই। ছোটবেলায় তুমি দেখেছো, তোমার একদিন অসুখ করলেও আমি তোমার বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে নোট জোগাড় করেছি। স্কুলের আন্টিদের সঙ্গে দেখা করে তোমার টাস্ক নিয়ে এসেছি। তোর যখন টাইফয়েড হলো, ক্লাস নোট জোগাড় করে কে কপি করেছিল? তোর যখন ক্লাস 7-এ পা ভাঙলো, তো এসবের বিনিময় আমিও তোর কাছে কিছু চাইতে পারি? মা প্লিজ, বেশি রাউন্ড মেরো না, পয়েন্টে এসো। ওই মেয়ের সঙ্গে সম্পর্ক তোমাকে ত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে মাছি তাড়ানোর ভঙ্গিতে মমতার কথাকে উড়িয়ে দিয়েছে সৌমিক। সরি মা, আমি দেবযানীকে বিয়ে করব, সময় হলেই, ডিসিশন হয়ে গেছে। 15 বছরের ছেলের মুখে কথাটা পাকা পাকা হাস্যকর হলেও মমতা হাসতে পারেনি। সপাটে চড় কষিয়েছিল ছেলের গালে। অসভ্য জানোয়ার, আজ এইটুকুই থাক, কাল আমি তোমাকে দেখছি। দেখেছিল মমতা। ছেলের জন্য কঠোর শাস্তির বন্দোবস্ত করেছিল পরদিনে। ছেলেকে অপমানে জর্জরিত করার শাস্তি, ছেলের মুখে কালি লেপে দেওয়ার শাস্তি। মমতা উঠে টিভি বন্ধ করে দিল। সৌমিকের ঘর থেকে মেয়েটা বেরোচ্ছে, কাঁধে কাপড়ের ঝোলা ব্যাগ। প্যাসেজের দিকে যেতে গিয়েও মমতাকে দেখে দাঁড়িয়ে পড়ল। কেমন আছেন মাসিমা? যেমন রেখেছ বলতে গিয়েও মমতা নিজেকে সামলে নিয়েছে। কি বেহায়া মেয়ে রে বাবা, সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাটাও নেয়নি। মমতা বলল, ভালো, তারপর তোমাদের পড়াশুনো হলো? তীক্ষ্ণ দৃষ্টিতে মমতা দেখছিল মেয়েটা তার কথা শ্লেষ ধরতে পারে কিনা। পারল না, হাসছে হি হি করে। ও মা, আপনি ভাবলেন আমরা পড়ছিলাম? স্রেফ আড্ডা মারছিলাম, স্রেফ। তোমার সামনে পরীক্ষা নেই? আছে তো, টেস্ট সামনের মাসে। পড়া শেষ? পরীক্ষা তো থাকবেই মাসিমা, তা বলে কি গল্প আড্ডা ছেড়ে দিতে হবে? সৌমিক এমন মজার মজার গল্প বলে। বলতে বলতে আরও জোরে হেসে উঠেছে। হয়তো সৌমিকের কোনো বিশেষ মজার সংলাপ চিন্তা করেই। মমতার মুখ আরও গোমড়া হয়ে গেল। কি বিশ্রী হাসি! শরীরে কোথাও এতটুকু লাবণ্য নেই, শুধু চোখ দুটোই একটু যা। সৌমিক প্যান্টের উপর পাঞ্জাবি গলিয়ে বেরিয়ে এসেছে ঘর থেকে। মেয়েটার পেছন পেছন যেতে যেতে বলল, দরজাটা লাগিয়ে দাও মা।
মমতা খড় চোখে তাকালো। তুই আবার এখন কোথায় বেরোচ্ছিস? আসছি, ওকে বাসে তুলে দিয়েই আসছি। মমতার বলতে ইচ্ছে করলো, ও কি রাস্তা চেনে না? তার আগেই সদর দরজা হাট, ওরা বেরিয়ে গেছে। মমতার কপালে ভাঁজ পড়ল। লক্ষণ সুবিধের নয়। আধো তন্দ্রায় ভেজানো দরজা খোলার শব্দ পেয়েছিল মমতা। সৌমিক ফিরল কলেজ থেকে। নিজের ঘরে না ঢুকে আজ সোজা মমতার দরজায় এসেছে। বাইরের দরজা খোলা রেখে শুয়ে আছো যে? মমতা মাথা ঘোরালো। খেয়াল ছিল না রে, শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আসছে মনে হয়। দেখ তো আমার কপালে হাত দিয়ে। ছেলে দরজাতেই দাঁড়িয়ে রইল। জ্বর আসছে তো ট্যাবলেট খাও। আমার খাবার কি রেখেছো? আজ কিছু করতে পারিনি, ভাত আছে, সঙ্গে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। ইস, ডিম সেদ্ধ? জানো আমি ডিম সেদ্ধ পছন্দ করি না। একটা দিন একটু কষ্ট করে খেয়ে নে বাবা, বড্ড গা ম্যাচ ম্যাচ করছে। পাতলা চাদরটা গায়ে টেনে নিল মমতা। আমার ভাতটা বাটিতে তুলে রেখে হাঁড়ি দিয়ে দিস। তোমার এখনো খাওয়া হয়নি? ভাল লাগছিল না, ভীষণ মাথায় যন্ত্রণা। সৌমিক চলে যাচ্ছিল, মমতা পিছন থেকে ডাকলো, হ্যাঁ রে, কাল কি তুই নুন শোতে সিনেমা যাচ্ছিস? মৃদু চমকেছে সৌমিক। তুমি কি করে জানলে? মমতা বালিশের তলা থেকে দুটো টিকিট বার করলো। তোর প্যান্টের পকেটে ছিল। সৌমিক মমতার হাত থেকে ছোঁ মেরে কেড়ে নিল টিকিট দুটো। তোমার ঘাঁটাঘাঁটির অভ্যেস এখনো গেল না? মমতা কথাটা গায়ে মাখল না, জোর করার চেষ্টা করলো ছেলেকে। কে কে যাচ্ছিস রে? কে কে বললে খুশি হও? যা সত্যি তাই বলবি। আমি মিথ্যে কথা বলি না, আমি আর জয়ন্তী যাব। মুহূর্তে মমতা দপ করে জ্বলে উঠেছে। কি বলছে না ভেবে আবারও বলে ফেলেছে। কি দেখেছিস তুই কাঠ মেয়েটার মধ্যে? সৌমিক চিৎকার করে উঠল, খবরদার, আমার কোনো বন্ধু সম্পর্কে তুমি ওভাবে কথা বলবে না। কেন, কি করবি তুই? মারবি নাকি? খুব তেজ বেড়েছে, হ্যাঁ? সৌমিক অন্ধের মতো হাত পা ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের উপর আক্রোশ আছড়ে পড়ছে, খাবার টেবিলে, থালা বাটি, হাঁড়ি হাতার গায়ে। মমতার চোখের সামনে অন্ধকার দুলে উঠল। দোদুল্যমান আঁধারে টলমল করছে সৌমিকের মুখ। হারিয়ে গিয়েও ফিরে ফিরে আসছে সৌমিকের মুখ। সদ্যজাত এইটুকুন সৌমিক, 1 বছরে সবে সবে হাঁটতে শেখা সৌমিক। মমতার আঁচলে লুকিয়ে থাকা 4 বছরের সৌমিক, ক্লাস 6-এর জেদি সৌমিক, 15 বছরের উন্মত্ত সৌমিক। সেই উন্মত্ত সৌমিক খাঁচার বাঘের মতো দাপাচ্ছে গোটা বাড়িতে, আছড়ে আছড়ে ফেলেছে বই খাতা, ভয়ঙ্কর শব্দে গর্জন করছে। কাল তুমি আমার বন্ধুদের বাড়ি গিয়ে কি বলে এসেছো? কোন অধিকারে গিয়েছিলে দেবযানীদের বাড়ি? কোন অধিকারে, কোন অধিকারে? 15 বছরের মুখটা দেখতে দেখতে 21 বছরের সৌমিক এখন জল ছড়াচ্ছে বাথরুমে। মমতা শুনতে পাচ্ছে। নিজের ঘরে ফিরে সশব্দে দরজা বন্ধ করে দিল। চালু হয়ে গেছে স্টিরিওতে হেভি মেটাল। ব্রহ্মনাদে বাড়ির ভিত পর্যন্ত থরথর। মমতা 2 আঙুলে কপাল টিপে ধরল। শিরা উপশিরাগুলো সব লাফিয়ে লাফিয়ে উঠছে। হাতুড়ির বাড়ি পড়ছে মাথায়। মমতা উঠে ছেলের দরজায় এলো। কি হচ্ছে কি রানা? আমার মাথা ফেটে যাচ্ছে। বাজনা স্তিমিত হলো। গলা শোনা গেল সৌমিকের, অসুবিধে হলে কানে তুলো গুঁজে রাখো, নইলে নিজের দরজা বন্ধ করে দাও। আবার বাজনা বেজে উঠল, এবার আরও জোরে। মমতা ছিটকে গেছে, ছিটকে সোজা আবার নিজের বিছানায়। 2 হাতে কান চেপে যন্ত্রণায় ছটফট করছে। কি নিষ্ঠুর, কি চরম স্বার্থপর! এত নিষ্ঠুরতা কোথা থেকে পেল সৌমিক? মমতার গর্ভ থেকেই কি? নাকি যেরকম নিষ্ঠুরভাবে দেবযানীর সঙ্গে সম্পর্কটা মমতা থেতলে দিয়েছিল, সেখান থেকে জন্ম এই নিষ্ঠুরতার? মোটেই না, মমতা নিষ্ঠুরতা করেনি, কর্তব্য করেছিল। এক আদর্শ মায়ের কর্তব্য। তখন ওই সব দুর্বলতাকে প্রশ্রয় দিলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খারাপ হতো না ছেলে? মাধ্যমিকে ভালো করলে তবেই না হায়ার সেকেন্ডারিতে ভালো করার জেদ আসে। আর হায়ার সেকেন্ডারিতে ভালো করলেই গোটা পৃথিবীর সাফল্যের গুহার দরজাগুলো চিচিং ফাঁক। ডাক্তার হতে চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ার, চার্টার্ড হতে চাইলে চার্টার্ড। সব কিছু তো তখন হাতের মুঠোয়, শুধু শিখর থেকে শিখরে উঠে যাওয়ারই যা অপেক্ষা।
সেই স্বর্ণচূড়ায় ছেলেকে পৌঁছে দেওয়ার জন্য মমতা যদি কোনো নিষ্ঠুরতা করেও থাকে, তার সেই একটা নিষ্ঠুরতার পরিবর্তে বারবার নিষ্ঠুরতা দেখাচ্ছে সৌমিক। মাধ্যমিকে 87% পেয়েছে সৌমিক। মমতা খুশিতে আত্মহারা। রানা, তুই কমার্স পড়, ঠিক মতো খাটলে হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করে যাবি। সৌমিক হাসি মুখে বলেছে, তারপর? মমতা তখন পাহাড়ি ঝর্ণা, তারপর কস্টিং, সিএ, ম্যানেজমেন্ট, বিকম পড়তে পড়তে কম্পিউটারটাও করে নিতে পারিস। কোথায় পড়ি বলো তো? স্কুলে না কলেজে? স্কুলে, কলেজে আবার পড়া হয় নাকি? সেখানে তো শুধু আড্ডা আর আড্ডা। আড্ডা দেওয়া কি পাপ? পাপ পুণ্য বুঝি না। আমি চাই না তুমি কলেজে পড়ো, আমি চাই না তুমি আড্ডা মেরে বেড়াও। সেই ছেলে মাকে বুড়ো আঙুল দেখিয়ে ভর্তি হলো সায়েন্স নিয়ে, কলেজেই। এক ঘর আত্মীয় স্বজনের সামনে বেমালুম বলে দিল, আমি তো কমার্স নিয়ে ভর্তি হইনি, মা চেয়েছিল। মা চাইলেই কি আমাকেও চাইতে হবে? তারপর কায়দা করে কি প্রবোধ দেওয়া, রাগ করছো কেন মা? ধরো যদি ইঞ্জিনিয়ারিং পড়ি, তার প্রসপেক্টিভা কম কি? ইঞ্জিনিয়ারিং পড়েও আইএএসে বসা যায়, ম্যানেজমেন্ট করা যায়। ভাবো যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ি, ওরাও তো আজকাল হুদো হুদো স্টেটসে যাচ্ছে। মমতাও প্রবোধ পেল, বোকার মতো পাল্টে নিল নিজের স্বপ্নটাকে। তবু অপমানটা বারবার কুড়ে কুড়ে খেয়েছে তাকে। অপমান চরমে পৌঁছেছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনোর দিন। ভোরবেলা কাগজে খবরটা দেখেই মমতা ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলেছে সৌমিককে। এই রানা, ওট ওট, তোর জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে। সৌমিক অলসভাবে পাশ ফিরে শুয়েছে। বেরোক না, আমার কি? মমতা কি খুশি, ছেলের কি আত্মবিশ্বাস। ওসব বললে কি চলে? র্যাঙ্কটা দেখে আসবি না? র্যাঙ্ক তো থাকবে না। কেন? পরীক্ষা দিইনি তাই। মমতার ছেলের উপর ঝাঁপিয়ে পড়ল। তবে যে তুই ফিরে এসে বলেছিলি কোয়েশ্চেন ভালো হয়েছে। কোয়েশ্চেন ভালো হয়েছে বলেছিলাম, পরীক্ষা ভালো হয়েছে তো বলিনি। দিতে ইচ্ছে করেনি, সিনেমা দেখেছি। রাগে মমতার বোধ বুদ্ধি ভোঁতা। কখন অজান্তে হাত উঠে গেছিল ছেলের দিকে। ছেলে পলকে মুচড়ে ধরেছে সে হাত। অনেক মেরেছ, আর নয়। এবার হাত তুললেই কবজি ভেঙে দেব বলেই চিৎকার, বাবা! পড়িমড়ি করে দৌড়ে এসেছে রণবীর। কি করছিস কি রানা? ছাড়, ছেড়ে দে মাকে। মমতা ভয় পায়নি, তার ক্রোধও কমেনি। নিজের শক্তিতেই হাত ছাড়িয়ে নিয়েছে। মিথ্যেবাদী শয়তান ছেলে, তোকে নিয়ে আমার এত আশা, এত ভরসা, তুই আমার ইচ্ছেগুলোকে। আমি কি তোমার ইচ্ছের কুকুর? মনে নেই কি এগ্রিমেন্ট হয়েছিল আমাদের? জোকের মুখে নুন পড়েছিল, কুকড়ে গিয়েছিল মমতা। একবার একটা চুক্তির খসড়ায় সই করেছিল বটে। প্রস্তাবটা এসেছিল অপমানে বিধ্বস্ত সৌমিকের তরফ থেকে। আমি আর দেবযানীর সঙ্গে মিশবো না, কোনো দিনও কথা বলবো না। খুশি? 2 মাস ছেলের সঙ্গে কথা বন্ধ থাকার পর মমতার বুক তখন অভিমানে জমাট। তবে একটা কন্ডিশন আছে, আমার কোনো কাজে তুমি ইন্টারফেয়ার করতে পারবে না। বিনিময়ে আমি তোমাকে ভালো রেজাল্ট দিয়ে যাব, প্রমিস? অভিমানের সঙ্গে সঙ্গে যুদ্ধ জয়ের সুখ। মমতার মনে হয়েছিল ঘোড়া হয়তো এবার ঠিক রাস্তায় দৌড়বে। মুখ ফুটে তাই বলেছিল, প্রমিস। সেই বলাটাই যেন কাল। সৌমিক ইঞ্জিনিয়ারিংও পড়ল না। মমতা তাও হজম করলো হায়ার সেকেন্ডারির মার্কশিট দেখে। 85%। আবার নতুন স্বপ্নের শুরু। বিএসসি এমএসসিতে ব্রাইট রেজাল্ট করলেও তো বার্ক ট্রম্বে ডিফেন্সে কোথাও না কোথাও বড় বড় চাকরি বাঁধা, প্রচুর মাইনে, বাংলো, গাড়ি। আইএএসেও যদি বসে, সাফল্য অনিবার্য। ফরেন সার্ভিসও পেতে পারে। কথায় কথায় বিদেশ ঘোরা, অসীম প্রতিপত্তি, সবই তো কোনো না কোনো শৃঙ্গ বিজয়। মমতা বিছানায় উঠে বসল। হঠাৎ প্রচণ্ড ঘাম হচ্ছে। কবেকার সেই ইচ্ছের চারা গাছটা বাতাসে কাঁপছে তিত্তির। বড় এলোমেলোভাবে বেড়েছে গাছটা। তবু কি বিচিত্র বর্ণময় তার পাতাগুলো, লাল, নীল, সবুজ, অজস্র রঙে রংবাহার। মমতার সমস্ত অতৃপ্ত বাসনা শিকড় হয়ে প্রাণরস যোগাচ্ছে গাছটাকে। রঙিন সেই গাছের ডালে ওই কুৎসিত হতশ্রী দাঁড় কাক, অসম্ভব।
ভাবতে গিয়ে চকিত মেঘজ্যোতির মতো অনেক দিন পর দেবযানী ঝলসে উঠল চোখের সামনে। আর যাই হোক, মেয়েটা দেখতে ভারী সুন্দর ছিল। টুকটুকে ডল পুতুলের মতো মুখ, মায়া কাড়া নীলচে চোখ, ছোট্ট মুখ ঘিরে এক মাথা কোঁকড়ানো চুল। দেবযানীকে যদি ফিরিয়ে আনা যায়। 4 বছরের সৌমিকের হাত থেকে একবার ফুটবল কেড়ে আস্তা করে ফেলে দিয়েছিল মমতা। ফুটবলের বদলে হাতে খেলনা বন্দুক তুলে নিল ছেলে। সারাদিন ডাডা 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 ডা, কান ঝালাপালা হওয়ার জোগাড়। মরিয়া হয়ে মমতা আস্তাকুড় ঘেঁটে ফুটবল ফেরত এনে দিল। ছেলে কি খুশি তাতে। মমতা টান টান। ফুটবলটা যদি ফিরতে না চায়। ট্রাম থেকে নেমে বাড়িটা মনে করার চেষ্টা করলো মমতা। উল্টো ফুটে সেলুন, তার পাশে রেডিওর দোকান, তার গা ঘেঁষে রাস্তা। রেডিওর দোকানটা গেল কোথায়? ওটা বদলে গিয়ে কি ভিডিও পার্লার হয়েছে এখন? তাই হবে। ওই রাস্তা ধরে সোজা এগিয়ে বাঁদিকের প্রথম গলিতে ডান হাতের শেষ বাড়িটা। বাড়িটার সামনে এসে মমতা ভালো করে গায়ে গুজরাতি চাদরটা জড়িয়ে নিল। জ্বর জ্বর ভাব এখনো পুরোপুরি কাটেনি। আকাশ মেঘলা থাকায় বাতাস মৃদু শীতল। দোতলায় উঠে কলিং বেল টিপতে গিয়েও মমতা দাঁড়িয়ে পড়েছে। কে যেন ভিতর থেকে সাবধান করতে চাইছে তাকে। কাজটা ঠিক হচ্ছে কি? যদি বিশ্রী ভাষায় অপমান করে দেবযানীর মা। মমতা আরও ভালো করে গায়ে চাদর জড়িয়ে নিল, যেন অপমানকে চাদরের বর্ম দিয়ে আটকে দেবে। সংকোচ কাটিয়ে কলিং বেলে আঙুল রাখল। দেবযানী দরজা খুলেছে। প্রথমে মুখ অভিব্যক্তিহীন, পর মুহূর্তেই ফ্যাকাশে, রক্তশূন্য মুখ অস্ফুটে বলে উঠল, মাসি তুমি? মমতা মুগ্ধ চোখে দেখছিল দেবযানীকে। কি অসামান্য রূপসী হয়ে উঠেছে মেয়েটা। তিলফুল যিনি নাশা, গোলাপি আভা শোভিত মুখমণ্ডল, মাখন মসৃণ ত্বক, চুলের ঢাল নেমে গেছে পিঠ ছাপিয়ে। ক্লাস 10-এর দলপুতুল এখন পরিপূর্ণ যুবতী। সদ্য স্নান করা শরীর থেকে কি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এই মেয়েকে প্রেমপত্র লিখত মমতার ছেলে। সেই প্রেমপত্রের জেরক্স কপি ছেলের ক্লাসের প্রতিটি বন্ধুকে বিলি করেছিল সে। এই মেয়েকেই স্কুল থেকে টেনে হিঁচড়ে, মেয়ের মুখ তখন লজ্জায় আতঙ্কে ব্লটিং পেপারের মতো সাদা। আর হবে না মাসি, এবারকার মতো ছেড়ে দাও। মমতা কর্ণপাত করেনি। প্রেম করার সময় কথা মনে ছিল না? বজ্জাতি করার সময় কথা মনে ছিল না? আমি আজ তোমাদের বাড়িতে যাবই। ট্রামে, রাস্তায় কি অসহায়ভাবে মেয়েটা হাত জড়িয়ে ধরেছিল মমতার মাথা নিচু হয়ে গেল। দেবযানীর চোখে চোখ রাখতে পারল না। দেবযানীর পিছনে দেবযানীর মা এসে দাঁড়িয়েছে। কে রে রিন্টি? আড়ষ্ট দেবযানী মায়ের দিকে ফিরল। সৌমিকের মা বলেই প্রায় ছুটে ঢুকে গেছে ভিতরে। দেবযানীর মার মুখ অপ্রসন্ন। মমতা তাড়াতাড়ি বলে উঠল, এই এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম আপনাদের এখান থেকে একবার ঘুরে যাই। সেবার আপনাদের সঙ্গে তো ঠিক সেভাবে আলাপ হয়নি। দেবযানীর মা ঈষৎ রূঢ়। আলাপ করতে কি এসেছিলেন? ছেলের স্বার্থে মমতা আজ লক্ষ মাইল নাকখত দিতে প্রস্তুত। এ রূঢ়তা তো সামান্যই। মমতা দেবযানীর মার হাত জড়িয়ে ধরল। আপনি কি এখনো সেসব কথা মনে পুষে রেখেছেন ভাই? রাগের মাথায় একটা অন্যায় করে ফেলেছি বলে। দেবযানীর মা এবারে একটু সহজ। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। টিপটপ সাজানো ড্রয়িং রুমের সোফায় বসল মমতা। দ্রুত চোখ বুলিয়ে নিল গোটা ঘরটায়। সেবার রাগের মাথায় কোনো দিকেই চোখ ছিল না তার। ঘরের শয্যা দেখে বুঝল রুচিবোধ আছে পরিবারটার। মমতা গায়ের চাদর আলগা করল সামান্য। সেদিন সত্যি কি যে কাণ্ডটা। সে তো আপনি ওদের ভালোর জন্যই করেছিলেন। শুধু ভালোর জন্যই কি ওভাবে শাসিয়েছিল মমতা? আপনি আমাকে চেনেন না। আমি অনেক দূর যেতে পারি। আর যদি কোনোদিন দেবযানী আমার ছেলের সঙ্গে মেশবার চেষ্টা করে, এ চিঠির জেরক্স আমি আপনাদের পাড়ায় নিজে হাতে বিলি করে যাব। এতটা বোধহয় না করলেও চলতো।
কোথায় থামা উচিত ছিল তবে? আজই বা কোথা থেকে শুরু করা যায়? দেবযানীর মাই সুযোগ করে দিল। এদিকে কি আপনার কোনো আত্মীয় টাত্মীয় থাকেন? না, মানে হ্যাঁ, হ্যাঁ, ট্রাম রাস্তার ওপারে আমার এক মাস্তুতো দিদির বাড়ি। মমতা কথা ঘোরালো। আপনার কর্তা কোথায়? ও তো খুব সকাল সকাল বেরিয়ে যায়, নিজের বিজনেস তো, সব সময় নজর না রাখলে। দেবযানী এখন পড়ছে কোথায়? লেডি ব্রাবোর্ন, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। এই তো এক্ষুনি বেরোবে। এই রিন্টি, পরেশের মাকে বলতো আমাদের 2 কাপ চা করে দিতে। চা খেয়ে আবহাওয়া, কাজের লোক এসব নিয়ে 2-4টে অপ্রাসঙ্গিক কথা বলে মমতা তখনকার মতো উঠল। আবার দেবযানীদের বাড়িতে গেল 7 দিন পর। সেদিন মমতা অনেক বেশি স্বচ্ছন্দ। দেবযানী বাড়ি ছিল না। দেবযানীর মার সঙ্গে বকবক করে গেল অবিরাম। তৃতীয় গেল আরও 5 দিন পরে, সন্ধেবেলা। দেবযানীর বাবার সঙ্গে আলাপ করলো। অকারণ হাসিতে মাতিয়ে দিল দেবযানীদের ফ্ল্যাটটাকে। দেবযানীকেও কাছে টেকে আদর করে অনেকটা সহজ করে নিল। বেশ কয়েকবার যাওয়ার পর মাস দেড়েকের মাথায় কাজের কথাটা পারল মমতা। বড়দিনের দিন কি করছেন আপনারা? আসুন না বিকেলে আমাদের বাড়িতে, আমার কর্তার সঙ্গে আলাপ হয়ে যাবে। দেবযানীর মা দেবযানীর দিকে একবার তাকালো, তারপর বলল, সে একদিন যাওয়া যাবে খন, দেখি ওর বাবার কবে সময় হয়। মমতা ছদ্মকোপে বলল, না না, এ তো ভালো কথা নয়। আমি এতবার করে এলাম, আপনাদের ওদিন আসতেই হবে, নইলে বুঝবো। দেবযানীর মা তাড়াতাড়ি বলে উঠল, হে কি বলছেন? ঠিক আছে, যাব। মমতা দেবযানীর দিকে ঘুরল। এই মেয়ে, তুই আসছিস তো? তোর জন্য সেদিন একটা স্পেশাল ডিশ করব। দেবযানী ঢোক গিলল। মাসি, সেদিন যে আমার এক বন্ধুর বাড়ির নেমন্তন্ন আছে। একটাও কথা নয়, কান মুলে দেব, আমার রাগ তো জানিস। ফেরার পথে বহুকাল পর প্রাণ ভরে নিঃশ্বাস নিল মমতা। দাবার বোর্ডে ঘুঁটি ঠিক মতোই এগোচ্ছে। বাড়ি ঢোকার আগে মোড়ের দোকান থেকে সৌমিকের প্রিয় মাংসের প্যাটিস কিনল। রণবীরের প্রিয় টিকিয়া কাবাব। অনেক দিন পর রণবীরের সঙ্গে একটু রসিকতাও করলো। কি গো মিত্তির সাহেব, তুমি আজ বাড়িতে বসে টিভি দেখছো যে? চেনা মেয়েটে অভিনয় করছে নাকি? রণবীর ভুরু নাচালো। সে কপাল কি আর আছে? আমার চেনা মেয়েরা এখন ছেলে মেয়ে সামলাচ্ছে। কে জানে, এক আধটা হয়তো দিদিমাও হয়ে গেছে। খুব যে আফসোস দেখছি। নাও গরম গরম টিকিয়া খেয়ে নাও, আমি চা আনছি। রণবীর আবার ভুরু নাচালো। আজ যে দেখছি মেঘ না চাইতেই জল। জ্যাকপট ফ্যাকপট পেলে নাকি গো, নাকি তোমার ডার্বির ঘোড়া? রণবীর কথাটা শেষ করলো না। সৌমিককে ডার্বির ঘোড়া বলা মমতা পছন্দ করে না ভেবেই হয়তো। যাই বলুক, মমতা আজ কিন্তু কিছুতেই রাগ করবে না। মমতা খাবার হাতে ছেলের ঘরের দরজায় এলো। সৌমিকের ঘরের আলো নেবানো। টেবিল ল্যাম্পের আলোয় ঘাড় গুঁজে পড়ছে সৌমিক। মমতা কয়েক সেকেন্ডের জন্য নিশ্চল। চাক বাঁধা তীব্র আলো সৌমিকের চারিদিকে ছড়িয়ে পড়ে এক আশ্চর্য জ্যোতির্বলয় তৈরি করেছে। সেই বৃত্তের কেন্দ্রে সৌমিক যেন এক ধ্যানস্থ তপস্বী। পড়তে পড়তে আচমকাই সৌমিক অন্যমনস্কভাবে মুখ তুলল। মমতাকে দেখেই সচকিত। কিছু বলবে নাকি? তোর জন্য মাংসের প্যাটিস এনেছিলাম, খাবি এখন? টেবিলে রেখে যাও। সৌমিক আবার ডুবে গেছে পড়ায়। মমতার চলে যেতে ইচ্ছে করছিল না ঘর থেকে। তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে করছিল ছেলেকে। ভীষণ ইচ্ছে করছিল একবার ছেলের মাথায় হাত রাখতে। অদ্ভুত এক শিরশিরে চিনচিনে যন্ত্রণা হৃৎপিণ্ড থেকে উঠে গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। বেশ তো ছিল গত 2 বছর, কেন যে আবার ভয় ধরল মনে? নিজের জন্মটা তার ইচ্ছাধীন ছিল না। মধ্যবিত্ত বাবা মাকে সে পছন্দ করে বেছে নেয়নি। যাকে পছন্দ করেছিল সেই পুরুষটাও স্বপ্নহীন, উদ্যোগহীন। তাই না সেই জন্ম থেকে এই ছেলেকে ঘিরে থাকা সর্বক্ষণ? সেই ছেলে যদি ভয় দেখায়। দাঁড়িয়ে আছো যে? না, এমনি। মমতা পিছিয়ে এলো। তুই পড়। বলতে বলতে দরজা অবধি গিয়েও মমতার একটু যাচাই করতে ইচ্ছে হলো ছেলেকে। হ্যাঁ রে রানা, জয়ন্তী কদিন ধরে আসছে না কেন রে? অসুখ বিসুখ করলো নাকি? না, ওর পরীক্ষা চলছে, টেস্ট শেষ হলেই আসবে। ও। মমতা দম চেপে ধরল। এবার কাটো তো, আমায় পড়তে দাও।
মমতার মাথায় আচমকা অন্য এক বুদ্ধি খেলে গেল। বড়দিনের আগে নিশ্চয়ই জয়ন্তীর পরীক্ষা শেষ হয়ে যাবে। তা যাবে। সৌমিক এবার রীতিমতো অবাক। তোমার মতলবটা কি বলো তো? কিছুই না, মেয়েটা রোজ আসে, কিছু খাওয়ানো হয় না। ভাবছিলাম বড়দিনের দিন বাড়িতে একটু কেক টেক বানাবো, মেয়েটা যদি বিকেলে আসে। ঠিক আছে, বলে দেব। ছেলের ঘর থেকে বেরিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মমতা। জয়ন্তী অনেকক্ষণ ধরেই উঠবো উঠবো করছিল। মমতা বলল, বসো না আর একটু। তারপর তোমাদের কলেজের সেই ঘটনাটা কি হলো? জয়ন্তী হাসলো। কি বলবো মাসিমা, ভাবলে নিজেদেরই এত খারাপ লাগে। প্রফেসররা নোট দেওয়ার টোপ দিচ্ছে, ছেলেগুলো সেই টোপ গিলে লাইব্রেরি থেকে মোটা মোটা বই নিয়ে পুরো বই জেরক্স করে দিচ্ছে স্যারেদের। একটা 500-700 পাতার বই শুধু জেরক্স করতেই তো 300-400 টাকার ধাক্কা। সৌমিক বলল, সে পয়সা দিচ্ছেই বা কেন গার্জেনরা? আসলে লোভ। সবাই এত বেশি লোভী হয়ে গেছে এখন। যা বলেছিস। জয়ন্তী এবার সত্যি সত্যি উঠে দাঁড়ালো। আর না, আজ যাই, পিসি এসে বসে থাকবে। আমি বলে এসেছি সন্ধ্যের মধ্যে। বসো বসো, কফি খাবে? না মাসিমা, আজ থাক। জয়ন্তী গরম শালের উপর ঝোলা ব্যাগটা ভালো করে জড়িয়ে নিল। আপনার কেকটা আজ দারুণ হয়েছিল, মাছের সিঙাড়াও। আর একটু কেক খাবে? সৌমিক বিরক্ত হলো। ওকে বারবার আটকাতে চাইছো কেন বলো তো মা? বলছে ওর বাড়িতে পিসি আসবে। মমতা মুখে বলল, এসো তাহলে। মনে মনে বলল, ন্যাকা, রোজ 8টা-9টা অবধি আড্ডা মেরে যাবে, আজই যত পিসি আসার দোহাই। সৌমিক জয়ন্তীকে এগিয়ে দিতে গেছে। মমতা ভেতরে ভেতরে ছটফট করছিল। শীতের বিকেল, এর মধ্যে বেশ গাঢ় হয়ে এসেছে। একটু পরেই চতুর্দিক ঝাপসা আঁধার। মমতা গায়ে একটা শাল জড়িয়ে নিল। দেবযানীরা কি তবে আসবে না? এত দেরি করছে বা কেন? রাস্তায় কি ওদের সঙ্গে দেখা হবে সৌমিকের? বাইরের ঘরে ডিভানে বসে তাস নিয়ে এক মনে পেশেন্স খেলছে রণবীর। মমতা চিন্তিত মুখে তার পাশে গিয়ে বসল। রণবীর আর চোখে দেখল মমতাকে। কি হলো, মুখটা হঠাৎ এমন কালো হয়ে গেল কেন? বেশ তো এতক্ষণ হইচই করছিলে। মমতা মুখের সামনে খবরের কাগজ মেলে ধরল। রণবীর বলল, কেকে আজ কি দিয়েছ বলো তো? ভ্যানিলা না চকলেট? সারা বাড়ি গন্ধে মম করছে। মমতা অকারণে ঝামটা দিয়ে উঠল। কি হবে তোমার সব জেনে? তোমার তো কাজ খালি খাওয়া। তাহা বটে। রণবীর কথার পিঠে আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বেজে উঠেছে কলিং বেলটা। সঙ্গে সঙ্গে মমতাও এক লাফে দরজায়। আরে আসুন আসুন, এত দেরি করলেন কেন? কতক্ষণ থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। বলতে বলতেই চোখ আটকাচ্ছে অতিথিদের পিছন দিকে, রাস্তায়। সৌমিক ফিরছে। মমতা আরও উল্লসিত। এই রানা, দেখ দেখ কারা এসেছে। সৌমিক ভয়ানক চমকেছে। কাছে এসে একবার মার দিকে তাকালো, একবার দেবযানীর দিকে। বিস্ময়ের ঘোর যেন আর কাটে না। মমতা বলল, হাঁ করে দেখছিস কি, চিনতে পারছিস না? এই মেয়ে, তুই থম মেরে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয়। আরে আপনারা আসুন। বাইরের ঘরে বসেছে সকলে। রণবীর, দেবযানীর মা বাবা, দেবযানী, সৌমিকও। মমতা রান্নাঘরে সজাগ কান, সেখান থেকেই শুনছে সব কথা। দেবযানীর বাবা বলছে, আপনার ছেলে তো মশাই সাংঘাতিক রেজাল্ট করেছে। রণবীর উত্তর দিল, আমাকে বলে আর লজ্জা দেবেন না, সবই ওর মায়ের ক্রেডিট। দেবযানীর মা বলল, তা যাই বলুন, ছেলের মধ্যে পার্টস না থাকলে আমরা রিন্টির জন্য কম খেটেছি। কি করলো? পার্ট 1-এ 52%। মমতার অন্তর জুড়ে এক চোরা আনন্দ কুলকুল করে বইছে। শুধু পরিশ্রম করলেই হয়? সন্তান মানুষ করা এক নিরন্তর সাধনা, দীর্ঘস্থায়ী যুদ্ধ। এমনি এমনি কিছু দেয় না পৃথিবী, লড়ে নিতে হয়। মাছের সিঙাড়াগুলো ভেজে নিয়ে মমতা বাইরের ঘরে এলো। তাকে দেখে সৌমিক উঠে যেতে গিয়েও দেবযানীকে ডাকলো, আয় আমার ঘরে আয়। রণবীর আর দেবযানীর বাবা শেয়ার কেলেঙ্কারি নিয়ে গল্প শুরু করেছে, দেবযানীর মাও। মমতা অন্যমনস্ক। কৌতূহল উত্তরোত্তর বেড়ে চলেছে। শেষ পর্যন্ত বসে থাকতে না পেরে দেবযানীকে খাবার দেওয়ার অছিলায় টুক করে উঠে গেল। দরজা অবধি যেতে হলো না, তার আগেই স্পষ্ট শুনতে পেল কথাগুলো। সৌমিক জিজ্ঞাসা করছে, এখানে এসেছিস কেন রে? কি করব, মাসি এত করে রিকোয়েস্ট করে এলো।
মা তোদের বাড়িতে গেছিল? প্রায় তো যায়। কবে থেকে যাচ্ছে? মাস দেড় দুই হবে। মা কি তোদের আজকেই আসতে বলেছিল? মমতা দ্রুত ঘরে ঢুকে এলো। এক্ষুনি আলোচনাটাকে ঘোরাতে হবে। কি রে, অনেক দিন পর খুব গল্প হচ্ছে দুজনের। তোদের খাবার কি এখানে দিয়ে যাব? তাকাতে না চেয়েও মমতা দৃষ্টি চলে গেছে সৌমিকের দিকে। ছেলের ঠোঁটের ফাঁকে এক শীতল হিংস্র হাসি, এত শীতল যে হাড় পর্যন্ত কেঁপে যায়। মমতার শিরদাঁড়া কেঁপে গেল। দেবযানীদের সঙ্গে রণবীরও বেরিয়ে গেছে নিজের আড্ডায়। বাড়ি ফাঁকা। মমতা ভয় ভয় সৌমিকের ঘরে ঢুকল। সৌমিক জানলা খুলে বাইরে আলোর দিকে তাকিয়ে। ঘরে হিম অন্ধকার। এবার মমতাকে কি শাস্তি দেবে? মমতার জেদি, বেয়াড়া, বেপরোয়া ছেলেটা। মমতা বুঝতে পারছিল না। শাস্তির ভয় ছাপিয়ে এই প্রথম এক সর্বগ্রাসী অন্ধকার আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরছিল মমতাকে। জানলার ধারে নিথর ওই বিশাল অবয়বটা কার? ওটা কি সৌমিকে? ওটাই কি মমতার ইচ্ছের রঙিন গাছ? নাকি ওটা এক অন্য মহিরুহ, অচেনা, প্রকাণ্ড, এত উঁচু যে হাত বাড়িয়ে আর তাকে ধরা যাবে না? মমতা তবু দাঁড়িয়ে রইল অপেক্ষায়। গল্প ইচ্ছের গাছ, লেখা সুচিত্রা ভট্টাচার্য। গল্পটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো জানালে খুব খুশি হব, খুব আনন্দ পাব। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি।